গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটি সুন্দর মিষ্টি সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই তিনতলায় এলাম, ছাদের গেট ঠেট খুলে একদম দাঁত ব্রাশ করতে শুরু করে দিলাম, যেটা আমার সকালবেলার প্রথম কাজ হয়। যে সকালবেলা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি, পাম্পে জল ভরি, তারপর দাঁত মাজা, এইসব টুকিটাকি কাজকর্মগুলো করি। তো যাই হোক, তোমাদের কাছে আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করব, যদিও এটা কিন্তু আমার জীবনের একদম বাস্তব সত্যি ঘটনা। তোমাদের কাছে সবসময় সব কথা কিন্তু আমি শেয়ার করি না, বলি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। কে কীভাবে নেবে জানবো না। অনেকে আছে যেটা ভালোভাবে নেবে, তারা সুন্দর কমেন্ট করবে, সাপোর্ট করবে। আবার অনেকে আছে ভাববে ভিউজ কামানোর জন্যে হয়তো আমি এরকম এরকম ভিডিও করছি। ভাবতেই পারে, অবশ্যই ভাবতে পারে। তো সেই জন্য না বলতে চাই না। তবে হ্যাঁ, একটু মনের সাহস আর মনের মধ্যে ভরসা আর অনেক বিশ্বাস নিয়ে তোমাদের কাছে গল্পটা শেয়ার করব। তো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছো তারা আমার জীবনের সম্বন্ধে অনেক কিছুই টুকিটাকি জানো, কিন্তু পরে গিয়ে হয়তো অনেকে অনেক কিছু জানো না। যারা নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তারা কিন্তু জানো না। তো যাই হোক, এবার তোমাদের আমি গল্পটা বলি। আমার জীবনের বাস্তব সত্যি ঘটনাটাই তোমাদের কাছে শেয়ার করব। আমি কিন্তু, আমার বাবা মার একটা মেয়ে, কিন্তু আমি গরিব ঘরের মেয়ে। আমার কিন্তু বড়লোক ঘরের মেয়ে নয়, আমি গরিব ঘরের মেয়ে। তো আমি ভালোবেসে পালিয়ে গিয়েই বিয়ে করেছিলাম, কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করেও আমি কিন্তু জীবনে সুখী হতে পারিনি। হয়তো মায়ের চোখের জল, বাবার আফসোস হয়তো আমাকে সুখী হতে দিল না। আমার বিয়ের আগে আমার মা পছন্দ করতো না, আমার যে হাজব্যান্ড হয়েছে তাকে পছন্দ করতো না, বিয়ে দিতে না বলেছিল, বিয়ে করতে না বলেছিল। কিন্তু আমি শুনিনি, যেহেতু ভালোবেসেছি কেন তাকে ধোঁকা দেবো, ঠকাবো। সেই জন্যেই কিন্তু আমি তাকে বিয়েটা করেছিলাম, ভালোবেসেই বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পর 6টা মাস খুব ভালো কেটেছিল আমাদের, শান্তি সুখে অনেক। কিন্তু তারপরেই বুঝতে পারলাম যে জীবনে আমি আর হ্যাপি হতে পারবো না। আমার কপালের দুঃখ নেমে এলো। জানি না পরিস্থিতি কিসেতে আমার বর যে পরিবর্তন হয়ে গেল, আমি কিন্তু সত্যিই জানি না। তো আজকে আমাদের প্রায় 18-20 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি আজও পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারলাম না যে এই পরিবর্তনের কারণটা কী। অবশ্য খোঁজার কোনো দিন চেষ্টাও করিনি। আমি এমন একটা মানুষ যে আমি তাকে একবার বোঝাবো, 5বার বোঝাবো, 10বার অবধি বোঝাবো, কিন্তু সে যদি আমারটা না বোঝে তাহলে কিন্তু তাকে আমি ছেড়ে দেবো। আমি তাকে আর কোনো কিছু বোঝানোর রাস্তাতেই যাব না। নিজের মতো আমি নিজে থাকবো, আমি নিজের মতন চলবো। তো যাই হোক, আমাদের বিয়ে প্রায় 2 বছর পর ছেলে হলো। ছেলেও আমার ঠিক মতো হলো না, ঠোঁট কাটা হলো, কথা ঠিক মতো বলতে পারে না। বড় যত হলো তত বুঝতে পারলাম ছেলে কথা বলতে পারে না। তো ছেলেকে স্কুলে ভর্তি করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির যারা গার্জিয়ান ছিল তারা কিন্তু স্কুলে ভর্তি করতে দেয়নি। তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের কথা একদমই বলবো না। আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো মানুষ ছিল। ওনার মতন মানুষ না, মানে পৃথিবীতে হয়তো আমি ভগবানকে দেখিনি, এই মর্তে আমি ভগবানকে দেখিনি, কিন্তু আমার শ্বশুর আমার ভগবানের মতন ছিল। ওনাকেই আমি ভগবান রূপে পুজো করেছি, বা এখনও আমি ওনাকে ভগবানের মতোই দেখি। আজও আমি সকালবেলা ঘুম থেকে উঠলে ঠাকুরের মুখ দেখার সাথে সাথে আমি আমার শ্বশুরেরও মুখ দেখে নমস্কার করি, কারণ আমার শ্বশুরকে আমি এতটাই বিশ্বাস ভরসার ভালোবাসতাম। আর উনিও কোনোদিন আমাকে বৌমা হিসেবে দেখতো না, উনি আমাকে ছেলের বউ হিসেবে দেখতো না, উনি আমাকে নিজের মেয়ের মতন দেখতো সব সময় বুঝতো। কারণ উনি জানতো যে আমি সত্যিই জীবনে অনেক বড় ত্যাগ স্বীকার করেছি, এবং আমি যে জীবনে সুখী হতে পারলাম না সেটা ওনার একটা বিশাল দুঃখ ছিল। সেই জন্য প্রতিটা পরিস্থিতিতেই উনি আমার সাথে ছিল। কিন্তু ওই যে সুখ আমার কপালে সইল না, বিয়ের 14 বছর পর শ্বশুরও মারা গেল। তারপর থেকেই শুরু হলো জীবনের একটা বিশাল বড় লড়াই, কষ্ট। বাবাকে হারালাম 2023 সালে, চৈত্র সংক্রান্তির দিন আমার বাবাকে হারালাম। জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি, অনেক কষ্ট করেছি, আজও লড়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমি লড়বো। এখন আমি হার মানিনি, মাঝে মাঝে খুব ভেঙে পড়ি, কষ্ট হয়, কিন্তু তবুও আমি লড়াই করেছি। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। হয়তো সবাই বলবে যে বিয়ের পর তো হাজব্যান্ড পাশে দাঁড়ায় না, আমার হাজব্যান্ড কিন্তু আমার পাশে কোনো পরিস্থিতিতেই দাঁড়ায় না। সুবিধা অসুবিধা কোনো কিছুতেই দাঁড়ায় না, সে নিজের মতন চলে। কারোর কথায় চলে কিনা তাও জানি না, আমি ঘাটাতেই চাই না, তাকে কিছু কথা বলতেই চাই না। অনেক কষ্ট আমি করি আমার ছেলেকে নিয়ে। আমি চাই আমার ছেলেকে নিয়ে আমি ভালো থাকি, বড় থাকি, হয়তো একই বাড়ি, একই ছাদের তলায়, একই সংসার করি, কিন্তু তবু আমাদের অনেক দুঃখ, আমার অনেক মনের মধ্যে দুঃখ। আমি সেগুলো পুরোপুরি খুলে বলতে পারছি না তোমাদের কাছে। হয়তো একদিন না একদিন হয়তো এই ভিডিওটা আমার হাজব্যান্ডও দেখবে, ফ্যামিলির লোক দেখবে, তাতে কোনো আমার আসে যায় না, কারণ আমি কোনো সত্যি কথা যে বলছি না তা না, সব কটাই সত্যি কথা। তবে কে কীভাবে নেবে সেটা তো জানি না। তো যাই হোক, কিছু কিছু কথা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো সত্যি আমি এই জীবনযুদ্ধে পরাজিত একটা মেয়ে, বউ, মা। তোমরা আমার পাশে থাকলে নিশ্চয়ই আমি এই জীবনযুদ্ধে মানে জিতবো আর কি, এটাই হলো কথা।
যাই হোক, এখানে দেখো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম বলতে সব কিছু কাজ হয়নি। এখানে সকালবেলা উঠে আজকে বিছনা টিছনাগুলো তুলে নিয়েছিলাম। আর ননদ ঘরে এসেছিলো বলে ননদের সাথে একটু কথা বলছিলাম আর কি। যাই হোক, তো এই করতে করতেই আজকে সকালটা শুরু করলাম। তো সকালবেলা উঠে তোমাদের অনেক দুঃখের কথা বলে দিলাম, নিজের জীবনের স্ট্রাগলের কথা বলে দিলাম। তবে সবসময় আমি হাসি খুশি থাকতে চাই। আমাকে দেখলে কেউ বুঝবে না যে আমার জীবনে কী চলছে বা কীভাবে কী হচ্ছে, কেউ বুঝবে না। সবসময় হাসি খুশি আনন্দে থাকতে ভালোবাসি। যখন একা থাকি তখন আমি মনে মনে ভাবি যে জীবনটা আমার কী হলো। আমি তো জীবনে কারোর কোনোদিন ক্ষতি করিনি, খারাপ করিনি, কারোর মন নিয়ে কাউকে ভালোবেসে ঠকাইনি, তাহলে আজ আমার এই পরিস্থিতিটা কেন হলো? সেই জিনিসটা না সব সময় আমি চিন্তা করি, ভাবনা করি। আমার মনটা খারাপ লাগে যে আমি তো কোনোদিন কাউকে কষ্ট দিইনি, কারোর সাথে কোনো ভুল অন্যায় করিনি। তাহলে আমার জীবনে কেন হলো? সেইগুলো না একেক সময় চিন্তা করে নিজের তার উত্তরই আমি পাই না। যাই হোক, সমস্ত আমার মা মনসার ওপর ছেড়ে দিয়েছি। আমি মা মনসা ঠাকুরকে প্রচুর বিশ্বাস করি, ভালোবাসি এবং ওনার উপরেই ছেড়ে দিয়েছি। দেখা যাক উনি কী করতে পারে আর কী না করতে পারে। আমি ওনাকে অনেক বিশ্বাস করি। আশা করি জীবনের শেষটা নিশ্চয়ই আমার ভালোই হবে। কারণ আমি যদি একটা মুহূর্তের জন্য কারোর জন্য ভালো করে থাকি, কারোর উপকার করে থাকি, তাহলে ভগবানও আমার উপকার করবে এবং আমার পাশে থাকবে। এই জিনিসটা আমি সব সময় মানি, সবসময়। তো যাই হোক, এখানে বিছনার চাদর-টাদরগুলো চেঞ্জ করলাম, বালিশের ওষাড়গুলো লাগালাম। তারপরে দেখো এখনও কিন্তু আমি কম্বল তুলিনি। আমি কিন্তু এখনও গায়ে কম্বল দিই, কারণ আমি প্রচণ্ড শীত কাতুরে। আর একটু বৃষ্টি হলে, একটু ওয়েদারটা মেঘলা হলে, ঠান্ডা লাগলে আমি কিন্তু কম্বল গায়ে দিয়ে শুই। কেন জানি না, আমার মানে প্রচণ্ড শীতকাল। শীতকালে আমি ২ চোখে দেখতে পারি না, একদম ২ চোখে শীতকাল দেখতে পারি না। এটাই হলো কথা। আর ওদিকে দেখো একদম মানে বিছনার চাদর-টাদর চেঞ্জ করে সমস্ত কিছু করলাম। আর ননদের সাথে একটু গল্প করছিলাম। করতে করতে সমস্ত কাজগুলোই করছিলাম। তো যাই হোক, একটার পর একটা সকালবেলার কাজ এইভাবেই আমি সবসময় করি। তো কাজের মধ্যে থাকলে অনেক কিছু আমি ভুলে থাকতে পারি। অনেক কিছু মনের মধ্যে মানে অনেক কিছু দুঃখ কষ্টকে আমি দূরে সরিয়ে রাখতে পারি। তারপর দেখো যাই হোক, নিচে থেকে মানে উপরে গেছিলাম একটু ছাদে, কী যেন একটা করতে গেছিলাম ছাদে। ছাদের থেকে তারপরে এই ঘরে আসছিলাম, জানলা-টানলাগুলো খুলবো, দরজাগুলো খুলবো। সেই জন্য এই ঘরে আবার এলাম। তো ছেলে কিন্তু ঘুম থেকে আমার উঠে গেছে। কিন্তু আমি কিন্তু এদিক ওদিকের কাজকর্মগুলো একটা একটা করে আর কি সারছিলাম। তারপরে এই ঘরে রোজ সকালবেলা এসে জানলাগুলো খুলি। তো প্রতিদিন তোমাদের দাদাভাই জানলাগুলো খোলে। কিন্তু আজকে আমি সুযোগ করলাম করে আর এদিকে জানলাগুলো একটু খুলে দিলাম। কারণ একটু হাওয়া বাতাস দরকার হয়। কারণ রাত্রিবেলা এই ঘরটায় যেহেতু কেউ থাকে না, তো সেই জন্য জানলা দরজা কিন্তু সব বন্ধ করাই থাকে। কারণ আমরা ওই দিকটা ইউজ করি, এই ঘরটা ইউজ করি না, কারণ এটা আমার কাকা শ্বশুরের ঘর ছিল। তো তারপরে দেখো ওদিকে জানলা দরজা খুলে এলাম বাসি বাসনগুলো মাজতে, যেটা কালকে সকাল মানে কাল রাতে যেগুলো খাওয়া দাওয়ার বাসন সেগুলোই মাজতে চলে এলাম। কারণ এখন আমি বাসি জামাটা ছাড়িনি। তো বাসি জামা ছাড়ার আগে মুখ টুক ধুয়ে বিছানার চাদর-টাদরগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো বাসন কোসনগুলো মাজছি, যেটা আমার মানে প্রতিদিনের কাজ। আর সত্যি কথা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা এগুলো কিন্তু সংসারের একটা বিশাল বড় কাজ। রান্নাটাও যেমন একটা বিশাল বড় কাজ, তেমনি এই কাজগুলোও কিন্তু সংসারের একটা বিশাল বড় কাজ। আমি অন্তত সেটাই মনে করি। তো অনেকগুলো বাসনই ছিল। তো একেক দিন সুযোগ সুবিধা বুঝে দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পর বাসন মেজে ফেলি। আবার একেক দিন কী হয় বলো তো, দুপুরবেলায় সময় সুযোগ হয় না, মাজি না, মানে ইচ্ছা করে না। কারণ সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম, রান্না বান্না, বাসনও খাপে খাপে অনেক বাসন মাজি। মানে শুধু যে সকালবেলার এক ঝুড়ি বাসন মাজি তা না। তারপরে দুপুরবেলায়, বিকেলে মানে সকালে চায়ের বাসনটা মাজি। তারপরে ছেলে, ভাগ্নি সবাই খায় দায়, সেই বাসনগুলো মাজি। তো অনেক বাসন থাকে, খাপে খাপে অনেকগুলো বাসনই থাকে, তো সেগুলোও মাজি। তো যাই হোক, এক ঝুড়ির ওপরেই আমার বাসন কিন্তু প্রতিদিন হয়ে যায়। তো যাই হোক, আমি কোনো সময় কাজকর্ম হিসাব করে চালি না। তবে আমি একটু শান্তি চাই। ভগবান যেন আমাকে একটু শান্তি দেয়, একটু ভালো যেন আমি থাকতে পারি আমার মাকে নিয়ে, ছেলেকে নিয়ে। এটাই হলো কথা। কারণ মাকেও আমার পরিপূর্ণভাবে দেখতে হয়, কারণ আমার বাবা নেই। বাবাও চলে গেছে। মাথার ওপরে যে কেউ একজন বড় মানুষের বুদ্ধি পরামর্শ দেওয়ার মতন থাকবে, সেটাও আমার কপালে কিন্তু নেই। তো যাই হোক, তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচা ধোয়া করলাম। তো ছাদেই কেচেছিলাম, তো তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি। তো ছাদে কেচে ধুয়ে দেখো এখানে সমস্ত ছাদে রোদেই মেলে দিচ্ছিলাম। আর আমার কিন্তু স্নান টান করা কিন্তু হয়ে গেছে। আমি স্নান করেছি, করে চুল টুলগুলো একটু মোছা। তবে পুরো চুলটা না ভেজাইনি, কারণ পুরো চুল ভেজালে না একদম শুকোতে চায় না, আর ভেজা থাকে মাথার মধ্যে। তো সেই জন্যে কিন্তু পুরো চুলটা ভেজাইনি।
আর এখানে দেখো প্রচুর মানে জামা কাপড় আর কি রয়েছে, তো সেগুলোই মানে মেলে দিচ্ছিলাম ছাদেতে। আর ছাদে প্রচণ্ড রোদ, এখন কিন্তু রোদের বেশ তেজ হয়েছে। আর এখানে দেখো সব শুকনো জামা কাপড় যেগুলো কাল কেচেছিলাম বারান্দায় মেলেছিলাম, তো সেগুলোই দেখো এখন তুলে নিয়ে চলে যাচ্ছি। কারণ এইগুলো বেকার আর রেখে লাভ নেই, কারণ বারান্দাটা ফাঁকা করে দিলে আর যদি কেউ কিছু কাচা ধোয়া করে মেলা টেলা করে তো তাদের পক্ষে সুবিধা হবে। তো সেই জন্যে এইগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। প্রচুর জামা কাপড়, আমার তো প্রতিদিনেরই জামা কাপড় কাচা ধোয়া থাকে, মানে কাচা আমার কোনো সময় বন্ধ যায় না, প্রতিদিন কাচা থাকে। আর যেদিন কাচি না তার দুদিনে আমার আরও বেশি জামা কাপড় বেরিয়ে যায়, মানে আরও অনেক জামা কাপড়ই বেরিয়ে যায়। তো সেই জন্যে রোজকার জামা কাপড়টা কিন্তু আমি রোজ সবসময় কেচে নেওয়ার চেষ্টা করি আর কি। আর যেদিন কাচতে পারি না তারপর দিন তো আমার প্রচুর জামা কাপড় আর কি বেরিয়ে যায়। তারপর চলে এলাম ঘরে, এসে চুল টুল আঁচড়াবো। মানে বাবু যেহেতু উঠে গেছিলো তাই বাবুকেই বললাম, বাবু একটু ভিডিওটা করে দে। তো বাবু দেখো সেই জন্যই ভিডিওটা করে দিচ্ছিলো। আর মাথাটা দেখছি কদিন ধরে একটু আঠা আঠা হয়েছে, একটু শ্যাম্পু সাবান করতে হবে মাথাটা, কারণ মাথাটা শ্যাম্পু না করলে হবে না। আর আমার চুল না প্রচণ্ড ভারী, তো যার জন্য কী হয় বলো তো, মানে কী বলবো তোমাদের, মানে চুলটা বেশি ভারী বলে মানে শুকোতে চায় না, যার জন্য না প্রতিদিন আমি না পুরো মাথার চুলটা ভেজাই না। মাথার চুল পুরো ভেজালে মাথার চুলটা শুকোতে চায় না, এটাই একটা সমস্যা আর কি। তো যাই হোক, এখানে টুকিটাকি কাজ করবো, একটু চা খাবো, কারণ সকাল থেকে এক নাগাড়ে কাজ করছি তো আর ভালো লাগছে না। এবার একটু চা না খেলে না এনার্জি পাবো না, চা খেয়ে তারপরে একবারে বাকি কাজকর্মগুলোতে কিন্তু হাত দেবো। আর সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন আমার মার কথা না খুব মনে পড়ে। কেন বলো তো আমার মার কথা মনে পড়ে? সকালবেলা উঠলে আমার মা আমাকে ঘুম থেকে উঠে চা দেয়, জল দেয়, বিস্কুট দেয়, দাঁত ব্রাজার ব্রাশটা মুখের সামনে দেয়। এগুলোতে না আমার মার কথা অনেক মনে পড়ে, খুব মনে পড়ে মার কথাগুলো। যে মা বাপের বাড়ি থাকলে কত আরামে থাকি, সুখে থাকি, একটু কাজকর্মও অত করতে হয় না। কিন্তু দেখো এখানে থাকলে আমাকে A to Z করতে হয়, কেউ একটা হেল্প করারও নেই, একা হাতে করতে হয়। মানে আমার না আমার উপর খুব চাপ পড়ে যায়, যেন আমি আর পারি না একই সময়, মানে শরীরের জোর পাই না, মনের জোর পাই না। তারপর দেখো মনের মধ্যে শান্তি থাকলে না সব কিছু করা যায়, কিন্তু আমার মনের মধ্যে শান্তি নেই, সেই জন্য কিন্তু আমি সব কাজ করি ঠিক কথা মনের জোরে, কিন্তু তাও মাঝে মাঝে আর ভালো লাগে না। তো তারপর চলে এসলাম বাজারে, আর আমার বাড়ির পাশেই এরকম মানে বাজার সবজিওয়ালা বসে, তো আমাদের গাছের ইঁচড় ছিল, তো ওই দাদাকে বলেছিলাম যে আমাকে একটু গাছের ইঁচড়টা একটু কেটে দিতে। তো উনি একটু পিস পিস করে কেটে দিচ্ছিল, আর আমার বাড়ির সামনেই মানে একদম বাড়ির নিচেই বসে। তো চলে এলাম একটু সবজি বাজারে করতে। তো তারপরে ইঁচড়টা তো কেটেই নিয়ে এসলাম, আর এখানে একটু আলু ভাজা করছি ছেলের জন্য আর ভাগ্নির জন্য সরু সরু করে, কারণ আমার ছেলে না একটুখানি কচমচে শুকনো আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর ইঁচড়ের জন্য এখানে আলু কেটে নিয়েছিলাম মাপ মতো, কারণ ইঁচড় খুব একটা বেশি আলু দেবো না। আর এখানে ইঁচড়টা যে কেটে নিয়েছিলাম দাদার কাছ থেকে, সেটা এসেই কিন্তু এখানে নুন হলুদ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, যাতে আঁশটা মানে আঠা ভাবটা যেটা সেই জিনিসটা মানে কষ্ট কষ্ট ব্যাপারটা যেন বেরিয়ে যায়। আর এখানে দেখো আলুটা একটু জলে ভিজিয়ে রাখছি, আর ভাজার আলুটা এখানে ধুয়ে নিচ্ছি, কারণ আলু ভাজাটা দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো। আর ইঁচড়টা পরে প্রেশারে সিদ্ধ বসাবো। তো অনেকটা ইঁচড়ি করেছি আজকে, অনেকটা ইঁচড়ি মানে কিছুটা ইঁচড় আমি তুলে রেখেছিলাম, যদিও পুরোটা ইঁচড় আজকে আমার লাগেনি, কারণ আমি ভুলবশত 3খানা ইঁচড় দাদাকে দিয়ে কাটিয়ে ফেলেছিলাম। আমি ইঁচড় কাটতে পারি কিন্তু সেটা না, কিন্তু কী বলতো কেউ এটা কেটে দিলে না এইসব জিনিস সুবিধা হয়। তো সেই জন্যই ওনাকে দিয়েই একটুখানি কাটিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে মুদিখানা থেকে অনেক কিছু এনেছে, সাদা তেল, সর্ষের তেল, চা পাতা, পাঁপড়, মটর ডাল, চাল, চিনি আর চানা মটর। তো এগুলো নিয়ে এসছে, সেগুলো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। এই দেখো বাবুকে এখন আমি খেতে দিয়েছি ঘি, ঝুড়ো আলু ভাজা আর মুগের ডাল। বাবু তোর ফেভারিট ঘি আর ঝুড়ো আলু ভাজা, খা, খেয়ে বল কেমন হয়েছে বল। একটু ঘিটা দিয়ে মাখা, হ্যাঁ একটু দিয়ে খা, কেমন লাগছে বল, ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে ইঁচড়টা বসিয়েছি, আর ইঁচড়ের মধ্যে এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি। আর দেখো মশলাটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আর তারপরে কিন্তু আলুটা দিয়ে দিলাম, অনেকে আছে আলু ভেজে দেয়, আমি আর আলুটা ভাজলাম না, অনেকটা টাইমও যাবে, আর তাছাড়া সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা নেই, খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আর একদম কষা কষা করে সুন্দরভাবে কিন্তু আজকে ইঁচড়টা বানাচ্ছিলাম। আর এখানে কিন্তু ইঁচড়টা সিদ্ধ করে রেখেছিলাম, আর তার মধ্যে গরম মশলাটা রেডি করে রেখেছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আর মশলা দিতে অসুবিধা হয়। আর এখানে ইঁচড়টা দিয়ে ভালো করে একবার কষাবো, আর টমেটো সস দেবো, আর নুন মিষ্টি দেবো, এইসবগুলো দিয়ে ভালো করে কষাবো। আর আজকে ইঁচড়টা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর মানে এর আগে একবার দুবার করেছি ইঁচড় করেছি, কিন্তু আজকেই ইঁচড়টা যে করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো আজকে ইঁচড় রান্না করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো।